আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমেরিকা ইসরায়েল প্রধান ক্ষতির শিকার, গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারল না ইসরায়েল, জানালো ইরান। এবার জানাবো আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে, ইরানি জেনারেলের মন্তব্য। পেন্টাগনের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে ইসরায়েলকে দেওয়ার মতো অর্থ আমেরিকার হাতে নেই। এদিকে ইউক্রেনকে বিপদে ফেলে সরে যাচ্ছে ইউরোপ আমেরিকা। জানাবো 2024 এর নির্বাচনে বিজেপি ভোকাট্টা, মমতা সরকারকে উপড়ে ফেলার ডাক অমিত শাহের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ হতে পারে হিজাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পদ্মা সেতুর আমেরিকা ইসরায়েল প্রধান ক্ষতির শিকার, গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা প্রধানত ক্ষতির শিকার হয়েছে। তারা গাজা থেকে হামাসকে মুছে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের পক্ষে সম্ভব নয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে আজ দেওয়া এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল এবং আমেরিকা হামাসকে মুছে দিতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান এই যুদ্ধবিরতির চুক্তি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ও আমেরিকা গাজায় হামাসকে ধ্বংস করতে সক্ষম নয়। হামাস হচ্ছে একটি স্বাধীনতাকামী বৈধ সংগঠন এবং তারা ফিলিস্তিনেই থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই যুদ্ধে ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী। এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে প্রধান পরাজিত পক্ষ। আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি এই অঞ্চলের জন্য যুদ্ধ থেকে বিরত থাকার একটি সুযোগ এনে দিয়েছে। এখন আমেরিকাকে বেছে নিতে হবে, এই পরিস্থিতির ধারাবাহিকতা রক্ষা করবে এবং যুদ্ধ থেকে বিরত থাকবে নাকি আরও খারাপ পরিস্থিতিতে তৈরি হোক তার ব্যবস্থা করবে। গাজা ও ইসরায়েলের মধ্যকার 50 দিনের যুদ্ধে অন্তত 15,000 বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আরেকটি পত্রিকা এসেছে 15,500 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং যার মধ্যে 10 থেকে 12,000-এর মতোই নারী এবং শিশু। অন্যদিকে হামাসের অভিযানে মারা গেছে 1400 ইসরায়েলি, যার মধ্যে বহু সেনা রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে, ইরানি জেনারেলের মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনারা যেভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছে সেভাবে ইরাক ও সিরিয়া থেকে দখলদারিত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এটি তাদের জন্য স্বাভাবিক পরিণত হবে। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল রহিম সাফাভি আরও বলেছেন, ইরাক ও সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতিরোধের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে। একইভাবে পরাজিত হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের ভাড়াটে সন্ত্রাসীরা। সেভাবে আফগান জনগণের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা লজ্জাজনক পরাজয় বরণ করেছিল। প্রতিরোধের কারণেই সিরিয়া সরকারকে মার্কিনীরা ক্ষমতাচ্যুত করতে পারেনি। জেনারেল রহিম সাফাভি বলেছেন, ইরাক ও সিরিয়ার জনগণের প্রতিরোধের মুখে দেশ দুটি থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো হয়েছে। চূড়ান্তভাবে সেখান থেকে মার্কিন সেনাদের পালাতে হবে। বর্তমানে ইরাকে 2500 তথা 2500 এবং সিরিয়ায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর বিরুদ্ধে দেশ দুটিতে প্রায় প্রতিদিনই নানাভাবে প্রতিবাদ এবং মাঝে মধ্যেই মার্কিন সেনা অবস্থানে হামলা হচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। পেন্টাগনের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে ইসরায়েলকে দেওয়ার মতো অর্থ আমেরিকার হাতে নেই। মার্কিন সেনা দপ্তর পেন্টাগন স্বীকার করেছে যে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্ত হওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা তাদের হাতে এই মুহূর্তে নেই। গাজা যুদ্ধে শুরুর প্রথম থেকেই ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে সারা বিশ্ব আমেরিকার সমালোচনার মুখে পড়েছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকার পক্ষ থেকে যে সেনা ও সামরিক সরঞ্জামের সমাবেশ ঘটানোর প্রয়োজন, সেজন্য পেন্টাগনের হাতে প্রয়োজনীয় অর্থ নেই। পেন্টাগনের অন্যতম মুখপাত্র ক্রিস শেরউড বলেছেন, আমরা একথা একেবারেই প্রকাশ্যে বলছি যে বর্তমান ঘটনাগুলোর প্রেক্ষাপটে প্রেসিডেন্টের অনুরোধে 2024 অর্থবছরের বাজেটে কিছু সংশোধন আনা হয়েছে, তবে 2024 সালে ইসরায়েলের জন্য কোনো সম্পূরক বাজেট ছিল না। সামরিক বাহিনী সহ মার্কিন ফেডারেল সরকার বর্তমানে একটি স্টপ প্যাক বিলের অধীনে চলছে, যা সাময়িকভাবে সরকারকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে। এই স্টপ প্যাক বাজেটের কারণে জুন মাস থেকে সরকার শাটডাউন এড়াতে সক্ষম হয়েছে। পলিটিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যে সম্প্রতি যে সেনা সমাবেশ ঘটানো হয়েছে তার কোনো পরিকল্পনা ছিল না।
এজন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে বিদ্যমান অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বাজেট থেকে অন্য খাতে বরাদ্দ দিতে অর্থ উত্তোলন করতে হয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইউক্রেনকে বিপদে ফেলে সরে যাচ্ছে ইউরোপ আমেরিকা। ইউক্রেনকে বিপদে ফেলে জার্মানির পর এবার যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে, মূলত যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণে কিয়েভকে সমর্থন করা নেটোভুক্ত দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। যেন যুক্তরাষ্ট্র ও জার্মানি জেলেনস্কিকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। জার্মানির ট্যাবলয়েড বিআইএলডি এর বরাদ দিয়ে এই খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ। গণমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে রুজভেল্ট কক্ষে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর অল্ফ শলস। এ সময় বাইডেন ও অল্ফ শলস উভয়ই ইউক্রেনে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর পরোক্ষভাবে চাপ দিতে সক্ষম হয়েছেন। বিআইএলডি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো মহাশক্তিধর রাষ্ট্র এখন ইউক্রেনকে নির্দিষ্ট পরিমাণ অস্ত্র সরবরাহ করার পক্ষে, যাতে তারা কোনো রকম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে, এবং এটি হতে হবে কোনো রকমভাবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সঙ্গে শান্তি আলোচনার জন্য পর্যাপ্ত সুযোগ থাকে সেই অবকাশ রাখতেও ইউক্রেন সেনাবাহিনীর হাতে বেশি অস্ত্র তুলে দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র এবং জার্মানি। এমন পরিস্থিতিতে এখন ইউক্রেনকে আলোচনার জন্য কৌশলগতভাবে ভালো অবস্থানে রাখার লক্ষ্যে কাজ করেছে জার্মানি। নাম প্রকাশ না করা শর্তে জার্মান সরকারের এক কর্মকর্তা বলেছেন, জেলেনস্কি বোঝা উচিত এভাবে সবকিছু চলতে পারে না। বার্লিন ও ওয়াশিংটন মনে করছে, কিয়েভ এবং মস্কো যদি আলোচনায় বসতে রাজি না হয় তাহলে দুই দেশের মধ্যে সমস্যার কোনো সমাধান হবে না, দুই সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হবে না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি না হয় তাহলে প্ল্যান বি ও রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির হাতে, অর্থাৎ শান্তি আলোচনা সম্ভব না হলে বিকল্প হিসেবে কোনো চুক্তি ছাড়াই সংঘাত থামাতে চাইছে মিত্র দেশ দুটি। এদিকে ইউক্রেনকে নতুন করে আরও 10 লাখ শেল দেওয়ার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের, তবে কথা রাখেনি ইউরোপীয় ইউনিয়ন। তারা ইউক্রেনকে মাত্র 3 লাখ শেল দিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এ তথ্য জানিয়েছেন। হঠাৎ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে পিছুটান নেওয়া চরম বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2024-এর নির্বাচনে বিজেপি ভোকাট্টা, মমতা সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন অমিত শাহ। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ধর্মতলায় বিজেপি সমাবেশ থেকে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে নেতৃত্বাধীন সরকার তৃণমূল উপড়ে ফেলার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বুধবার 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচন বিজেপিকে বিপুলভাবে জেতানোর আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলেও তিনি দাবি করেছেন। এ সময় তিনি বাংলাকে সোনার বাংলা করার কাজ একমাত্র বিজেপি করতে পারে, আর কেউ নয় বলে মন্তব্য করেছেন। সিএএ আনতে দুর্নীতি বন্ধ করতে হবে, সীমান্ত সুরক্ষিত রাখতে হবে, বাংলার গরিব মানুষের উন্নত করতে হবে, বাংলার অস্মিতা ফিরিয়ে আনতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উপরে ফেলে দিন বলেও তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে আজ বিধানসভা চত্বরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কালো কাপড় পরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল বিধায়করা, সূত্র জানাচ্ছে পার্স টুডে।